এই গজ ব্যান্ডেজ বাইন্ধে কতগুলো যে থাপুর মারছে সম্পূর্ণ গায়ে শক্তি দিয়ে, এর কোনো হিসাব নাই, যাতে আমি তাদের কথা শুনি। এবং তা এখন একটা লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছে, এটা সই করো। তা আমি সই করিনি, আমি মরে গেলে সই করবো না। এখানে আপনাকে রেখেছিল কোথায়? এটা রেখেছিল কোথায় এটা আমি কিন্তু এটা আমার বলা ডিফিকাল্ট, কারণ এটা র্যাবের সম্ভবত একটা সেফ হাউস হবে, এখানে আমাকে রেখেছিল বলে আমি ধারণা করি। কারণ আমি ওইটা আবার এখন ট্র্যাক ডাউন করতেও যাইনি। এটা সম্ভবত এই গুলশান এলাকায় কোনো একটা জায়গায়। যারা এই নির্যাতনগুলো করেছিল বা ওই সময় যারা ছিল তাদের কাউকে কি চিনতে পেরেছিলেন? হ্যাঁ, আমি দুইজনকে দেখেছিলাম। যারা সরাসরি নির্যাতনের সাথে যিনি ছিলেন তাকে তো আমি দেখছি, গ্রুপ লিডার হইতে ছিল, একজন কর্নেল সাহেব, এখন ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করছে। আর আরেকজন অফিসারকে আমি চিনতাম, আমি যখন গোয়েন্দা চাকরি করতাম তখন আমার সাথে চাকরি করতো, ওকে দেখছিলাম। যে যখন আমি এই যে স্টেটমেন্ট দিব না, সই করব না, এরকম একটা পরিস্থিতিতে পুলিশের একটা ক্লারিক্যাল পোস্টে একটা ছেলে ছিল, সে একদিন আমাকে মানে ওই রাতে আমাকে নিয়ে মেরে ফেলবে, সে আমাকে আস্তে আস্তে বললো যে স্যার আল্লাহ করেন, কি হবে জানি না। তো সেদিন আমাকে কিন্তু বের করছিল নিয়ে যাওয়ার জন্য। তো নিয়ে যখন যাবে তখন আমাকে এই যে প্রশ্ন করলে আমি জবাব দিলাম না। আমি বললাম যে দেখেন আমি এখন মজলুম, আমি আল্লাহর কাছে এটাই বলবো যে এই যারা আমার সাথে জুলুম করেছে তাদের বিচার করা হোক। আর আমাকে তো আপনার মেরে ফেলতে চাচ্ছেন, ঠিক আছে, আমাকে মেরে ফেললে তো আপনি পারেনি, কিন্তু এইটা যদি আল্লাহর নির্দেশ না হয় তাহলে তো পারবেন না। তখন কি পরিবারের কারোর কথা মনে হয়নি? যে সবার কথাই মনে হয়েছে, কিন্তু পরিবারের সাথে তার যোগাযোগ, আমার পরিবার খুঁজছে আমাকে, তারাও জানে না আপনি কোথায়। না, তারা কেউ জানে না। বরং পরের দিকে কিছুটা বলা হয়েছিল যে ইউ বেটার লুক ফর হিজ ডেড বডি ইন আশুলিয়া। এটার সাথে আমি রিলেট করি যে ওরা আমাকে বললো যে তোরে তো এখন আশুলিয়া নেবো, একটা শট অ্যান্ড কিক, একটা শট দিবে, একটা কিক করবে আমাকে। তো আমি বলি এটা যদি লেখা থাকে আল্লাহর, তাহলে তো আমার কিছু বলার নাই, এবং সেই ক্ষেত্রে তোমরা আমার চোখ আর হাত বাঁধে রাখছো কেন? ছেড়ে দাও, আমি দৌড়াই ওখানে যাবো, কারণ এটা আল্লাহর নির্দেশ, আমি তোমার গাড়ির আগে আগে দৌড়াই যাবো। তখন যদি আমি ডানে বাই যাই তিনি মেরে ফেলো, বাট আই এম শিওর আমাকে বলে দিবে যে কোথায় তোমরা আমাকে মারবা, এবং এটা যেহেতু আল্লাহর নির্দেশ আমি যাব। ওরা তখন দ্বিধায় পড়ে যায় যে এ তো কি বলে, এটা তো ভয় পায়, কান্নাকাটি করে, পা ধরে মানুষ, কিছুই করে না। তখন আমাকে ওইখান থেকে রুমে নিয়ে গেল, এবং ওই পুলিশের ছেলেটা পরে এসে বললো যে স্যার একটা ফোন আসছিল, আর আপনি যা যা কথা বলছেন আমরা তো সব শুনছি দেখছি, আপনাকে ওরা আর মারবে না, এটা আমরা বুঝলাম। তখন আমাকে এই পরের দিন এসে ওই ব্রিগেডিয়ার সাহেব বললো যে তুমি এই সইটা একটু যাতে মিনিমাম কিছু একটা করো, আমরা তোমায় ছাড়বো কেমনি, আমি তোমায় সহযোগিতা করতে, আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তখন ওরা একটা স্টেটমেন্ট নিয়ে আসছিল, আমি ওটা এগ্রি করে নিই, আমি নিজে লিখছি শুধু আমার বায়োডাটা লিখে সই করছি। তো ওরা আমাকে বিএনপির সাথে জড়িত, আমি সেটা একদিকে গেছে, আমি প্রাইম মিনিস্টারের সাথে, এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ম্যাডামের সাথে আমি দেখা করতাম, কথা হতো আমার। তারপরে আমি কি বলে এই যে নর্থ ইস্টের গেরিলাদের কথা যেটা বলে সেটার ব্যাপারে এর গোপন কথা, ওটা যেটাই থাকো, ইন্ডিয়াকে আমি পছন্দ করি না, ইন্ডিয়া আমি শত্রু মনে করি, শত্রু দেশ। ইন্ডিয়ার বিরুদ্ধে যা করণীয় করার এটার ব্যাপারে আমি সবসময় সোচ্চার এবং প্রচেষ্টা আমার ছিল, এবং এখনো আছে। এখনো আমি যদি আমার কোনো সুযোগ আসে কোনো দিন, আমি ভারতের একটা কিছু করে দেখাই দেবো যে তোদের প্রতিশোধ নিলাম, আমার এতগুলো অফিসারকে মারছে তারা। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাই যে এই যে আপনার সাথে এত কিছু করা হয়েছে, আপনার পরিবার সাফারার হয়েছে, আপনি সাফারার হয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আপনি কি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা বা নিতে চান কিনা? আমি ব্যক্তিগতভাবে যেগুলো সাফারিংস হয়েছে, আই এম ভেরি লাকি যে আমার মধ্যে একটা প্রবণতা আছে অন্যায়ের প্রতিবাদ করার। আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি দেখাই দিয়েছি যে আমি প্রতিবাদ করার মানুষ, আমি করলাম। কিন্তু এর জন্য আমার পরিবারের যেটা হয়েছে সেটা তো অকল্পনীয়। আমার পরিবার যখন আমার সাথে দেখা করতে, প্রথম তো 6 মাস দেখা করতে দেয় নাই, তারপরে যখন দেখা করতে গেছে তো অনেক লোকের ভিড়ে, যখন একটা ইয়াং মেয়ে, আমার মেয়েটা, আমার ওয়াইফ, তারা যখন এই ভিড়ের মধ্যে আমার সাথে কথা বলার জন্য আগায় আসতো, আমি তো দেখতাম আশেপাশের লোকজন কি আচরণ করতো তাদের সাথে। তো এই যে আমার পরিবার যে সাফার করছে, কোনো আত্মীয় স্বজন আমার পরিবারকে তো কাছে নেয় নাই, কারণ তারা সবাই ভয়ে থাকতো যে একে নিলে আমার কি হয়। তো সেনাবাহিনীর থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পাওয়া যায় নাই, কোনো অফিসার আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমি চাকরি হারাইছি, আমার কোনো রকম বেনিফিট নাই, আমার কোনো বাসা বাড়ি পেনশন কোনো কিছুই আমি পাইনি, এখনও পাইনি। আমাকে তখন বের হওয়ার পরে আমাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যেটা অতি সম্প্রতি এটা উইথড্র করা হয়েছে। আমার থেকে আমার পরিবার সাফার করেছে, আমার মেয়ে সাফার করেছে, আমার ওয়াইফ সাফার করেছে, আমার ভাই বোনরা সাফার করেছে, তারা কোনো পরিচয় দিতে পারে না কারো কাছে কোনো দিন। তো এই যে সাফারিংসটা হলো, এইটার যদি একটা কিছু না হয় তাহলে ভবিষ্যতে তো কেউ সাহস দেখাতে যাবে না। এই বিষয়গুলো সামনে আসুক এবং বিচার হোক, এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি আমার কথাগুলো বলতে পারলাম আপনার মিডিয়াতে, মানুষ জানলো, শুনলো, বুঝলো। এখন যা বোঝার বুঝতে হবে, এবং তাদেরকে নিশ্চিত
সিদ্ধান্ত নিতে হবে যে আমার শত্রুকে মিত্রকে। দেশের মানুষ সাহসী একটা যোদ্ধা, একজন সৈনিক সাহসী এমনি হয় না। সে যখন দেখে যে আমার সাপোর্ট আছে, জনগণ আমাকে সাপোর্ট করছে,